তুমি কেন ভাই প্রমাণ আছে এগুলো মিথ্যা কথা তুমি কেন ভাই প্রমাণ আছে এগুলো মিথ্যা কথা ভিতরে আটকায় মারছে আমার অভিযোগ দায়ের করা আমাকে গতকালকে আমি চিকিৎসা নিতে পারি না আমার অভিযোগ দায়ের করা অধিকার না আইনগত ব্যবস্থা আমি বললাম আমাদের পাঁচজন দর্শক, আপনারা দেখছেন হবিগঞ্জ সীমান্তে এনসিপির পদযাত্রায় বাধা দিচ্ছে পুলিশ। 144 ধারা জারি করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম, নাসির পাটোয়ারি সহ এনসিপির শীর্ষ নেতারা, সামনে পুলিশের দীর্ঘ ব্যারিকেড, অপর পাশে আছে ছাত্রদলের কর্মীরা। আমরা হবিগঞ্জ থেকে আপনাদের সরাসরি সম্প্রচার দেখাচ্ছি। উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজার জেলার আজকের দুটি পদযাত্রা সাময়িক স্থগিত করেছে এনসিপি। এর পরিবর্তে আজ 29 জুলাই বিকেল 3টায় হবিগঞ্জ শহরে এনসিপির উপরে বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেটা দেখছি, হবিগঞ্জের উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ প্রত্যেকে এখন আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা নাহিদ ইসলামের কথা শুনতে পাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাতকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। পুলিশ তাদেরকে আটকে রেখেছে 144 ধারা জারি করে। আমরা হবিগঞ্জ সীমান্ত অঞ্চল থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে পুলিশ তাদেরকে 144 ধারা দিয়ে বাধার মুখে রেখেছে এনসিপি, যাতে কোনো প্রকার এখানে রাজনৈতিক প্রোগ্রাম করতে না পারে। আপনারা সরাসরি দেখছেন দর্শক।
দর্শক, এখানে বলি রাখি, কালকে হবিগঞ্জে ছাত্রদল কর্তৃক বা সরকার দলীয় ছেলেপুলেরা, সন্ত্রাসী বলবো, কি বলবো, কোনটা বলবো, তাদের হামলার শিকার হয় এনসিপির নেতাকর্মীরা। সেখানে আমরা দেখেছি সার্জিস আলমের হাত রক্তাক্ত হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকেও মারধর করা হয়েছে। এনসিপির একটা ছেলেকে আমি দেখলাম, ছোট একটা অল্প বয়সী ছেলের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে রড দিয়ে। তারপর তাদের গাড়ি বহরে হামলা ভাঙচুর বিনা উস্কানিতে একেবারে দেখলাম। ছাত্রদল, সেখানকার যিনি ছাত্রদলের দায়িত্বে আছেন, তিনি অভিযোগ করেছিলেন তাদের নেতাদের নিয়ে অশ্লীল মন্তব্য করেছিল, তাই তাদের উপর হামলা করা হয়েছে। ঠিক এই অভিযোগে আমরা আগে দেখতাম যে বিএনপির উপর হামলা করত ছাত্রলীগ, যে তাদের নেত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দিয়েছিল ছাত্রদল, সেই জন্য ছাত্রলীগ পেটাতো গত 15 বছর। এখন সেই পেটানের দায়িত্বটা আমাদের ছাত্রদলের ভাইয়েরা নিয়েছে। একটা সহজ কথা বলি, আজকের দিনটাকে আপনি একটু পেছনের দিনটার সাথে মেলাবেন, আবার আজকের দিনটার সাথে আগামী ভবিষ্যতের একটা দিনকে মেলাবেন। মানুষ যে কারণে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, বা মানুষ বিএনপির জন্য যে কারণে রক্ত দিয়েছে, সেই কারণগুলো নিঃসন্দেহে এগুলো নয়। আমরা কখনো বিএনপিকে আওয়ামী লীগের চেহারায় দেখতে চাই না, আর চাই না বলেই আমরা বিএনপির জন্য এতটা লড়াই করেছি। যদি বিএনপি তার চেহারায় আওয়ামী লীগের কোনো চিত্র দেখায় বা আওয়ামী লীগের মতো বিএনপি হওয়ার চেষ্টা করে, এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক হবে। আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম কালকে আহত হয়েছিলেন এখানে। ওই পাশে দেখেন ছাত্রদলের ছেলেমেলে ওখানে কোনো প্রোটোকল নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল এবং এনসিপি মাঝে পুলিশ, এবং পুলিশ মাঝে দাঁড়িয়ে দুপক্ষকে আটকে রাখার চেষ্টা করছে। কয়েকটা বিষয় স্পষ্ট হওয়া উচিত যে 24 আন্দোলনের পর 26-এ যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, বা আমরা প্রফেসর ইউনূসের আমল থেকে যদি হিসেব করি, যে আমলটা আমরা দেখেছি বা পেয়েছি, এই বাংলাদেশটাকে আমরা হাসিনার বাংলাদেশের মতো দেখার স্বপ্ন ছিল না বলে এই রক্তাক্ত একটা পথ আমরা পাড়িয়ে দিয়েছি। এখন অনেকেই আমাকে বলবেন, অনেকে মন্তব্য করবেন, বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো পারেন যে কাজটি করতে, সেটা হলো মন্তব্য। সবার কাছে বিবেক বিক্রি করা লোকদের কাছে আমি কোনো জবাব দিতে বাধ্য না। বাংলাদেশের মানুষগুলো সবচেয়ে বড় সমস্যাটা হলো তারা তাদের বিবেককে, জ্ঞান বুদ্ধিকে বিক্রি করে দেয়, যে এটা আমার দল করেছে, খারাপ করলো রাইট, এটা আমার দল করেছে তার মানে এটার সমালোচনা করা উচিত নয়। আজকের ছাত্র দলের যে চেহারা আমরা দেখতে পাচ্ছি, বা গত সরকারের 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে, যদিও তাদের প্রায় 120, 30, 40, 50 দিন মানে পুরো গণনা করিনি, যখন 100 দিন ছিল সরকারের দলের নিজেদের হাতে নিজেরা 600 জন মরে গেছে। কল্পনা করেন, আওয়ামী লীগ আমলে 15 বছরে বিএনপির যত নেতা কর্মী মারা গেছে আওয়ামী লীগের হাতে, গুম, ক্রসফায়ার যেগুলি বলি না কেন। এই সরকার যখন 5 বছর ক্ষমতায় থাকবে, দেখা যাবে যে আওয়ামী লীগের হাতে যারা মারা গেছে তার চেয়ে বিএনপি নিজেরা নিজেদেরকে মেরে ফেলছে বেশি, শুধু রাজনৈতিক আধিপত্য বা টেন্ডারবাজি বা চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেয়ার জন্য। তাহলে এই দলটির মধ্যে গুণগত কোনো পরিবর্তন আসে নাই। গত 15 বছর ধরে এই দলটি শিখলোটা কি? আমি মনে করি আসলে কিছু শেখে নাই, প্রথম। দ্বিতীয় যে বিষয়টি, এখন যারা আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আমাদের সালাউদ্দিন ভাই, নির্যাতিত একজন ব্যক্তি। আমার তার সাথে একটা পার্সোনাল
সম্পর্ক ছিল এরকম, আমি তখন চ্যানেল ওয়ানে সাংবাদিকতা করি। তখন বিএনপির যে নেতাটাই দায়িত্ব নেয়, মুখপাত্র হয়, তাকেই র্যাব তাকে তুলে নিয়ে যায়, গুম করে ফেলে। একে একে সব নেতা গ্রেফতারের পর সালাউদ্দিন ভাই উত্তরা জোন থেকে তিনি বক্তব্য দিতেন। তো বিশেষ কারণে যেহেতু চ্যানেল ওয়ানটার মালিক ছিল বিএনপি পন্থী, আপনারা সবাই জানেন, সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছিল। আমি খুব দায়িত্ব মানে মানে কি বলবো, রিস্ক নিয়ে লাইফের ওয়ান থেকে গোপনে, ওয়ানের গাড়িটাও নেই নাই, একটা মানে আলাদা একটা গাড়ি ব্যবহার করে সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলার জন্য বা একটা তাদের কর্মসূচি জানার জন্য গোপনে উত্তরে গিয়েছিলাম, আমার এখনো মনে আছে। পরবর্তী সালাউদ্দিন ভাইকে হঠাৎ করে পাওয়া যায়নি, পরবর্তী জানা গেছে তিনি ভারতের শিলংয়ে আছেন, তাকে আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের গুম বাহিনী তুলে নিয়ে গেছে। সেই সময় বিএনপির সাথে আমাদের লম্বা পথ চলা কষ্টের, কারণ আমরা যারা হাসিনা সরকারের সমালোচনা করতাম তাদেরও ভয়ঙ্কর বিপদ ছিল। নির্ধারিত একটা পথ দিয়ে অফিসে যেতাম না, পথই আটকাতো, হুমকি দিত, আপনি কালকে এই কাজটা করছেন ঠিক হয় নাই, এই রিপোর্ট আপনার চ্যানেলে গেছে এটা ঠিক হয় না, এটা কি হয়, দেশ ছেড়ে চলে যান অথবা সাংবাদিকতা ছেড়ে দেন অথবা কথা বন্ধ করে ফেলেন। কারা বলতো? উত্তরপাড়া। মানে কি পরিমাণ যে হুমকি আসতো, আপনার সন্তান একজন আছে আমরা জানি, বাসার নাম্বার এত, এখানে থাকেন, হুমকিগুলো কি টাইপের। শেষ পর্যন্ত ব্ল্যাকলিস্ট হয়ে গেলাম। ব্ল্যাকলিস্ট বোঝেন? বিএনপি পন্থী চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করা হলো। টেলিভিশন থেকে বলা হলো তুমি তোমার জীবন বাঁচাও আগে, চাকরি পরে। চলে গেলাম লন্ডনে। সেই বিএনপিটাকে দেখতে পাচ্ছি এখন, যে কাজগুলো করে বিএনপি শুধু নিন্দা কুড়াবে, সেই কাজগুলো বিএনপি খুব বড় ফ্রেমে করবে কেন? এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, যেই দলটি এনসিপি, তারা একটা রাজনৈতিক দল হতে পারে, কিন্তু এই ছেলেগুলোর আহ্বানে বাংলাদেশ আন্দোলন হয়েছে। যে হাসিনাকে আমরা কেউ সরাতে পারছিলাম না, না বিএনপি না জামাত, কেউ পারছিল না। এই ছেলেগুলোর আহ্বানে কিন্তু মানুষ নেমে এসে হাসিনাকে সরিয়েছে এবং সাকসেস। হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, একটা সুন্দর বাংলাদেশে আমরা পেয়েছি। সেই বাংলাদেশ এখন আমার প্রিয় দল বিএনপি ক্ষমতায়। তাহলে এগুলো কি করছে তারা? এগুলো কি হচ্ছে? তারা করছেটা কি? পুলিশের বাদে আমরা যেতে পারছি না, ছাত্রদল, যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে, যেটা হাসিনার আমলে দেখছি, সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে সংসদের বিরোধী দলের দুই আছেন, আরো দুজন এমপি আছেন, হাসান আব্দুল্লাহ এবং ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি, আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে, এবং আমরা বলেছিলাম এখানে তো 144 দ্বারা জারি নেই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওরা কোনো উত্তর দিতে পারছে না। তো বলেছে ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না।
মোবাইলগুলো তো দেখতেই পাচ্ছেন আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলিকভাবে তারা বাধা দিচ্ছে, তারপরে কয়েক দফায় বালুচঘাট, লাশের গাড়ি থামায় রাখছে এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার কিছু ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা আমাদের বলেছি আমরা শুধু যাব, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়ে যাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না, আমরা চাই আপনারা লকলি কাজ করুন। কিন্তু তারা আজকে যেখানে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ করে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা কার কথা বলছেন আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথাটা বলছে, তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, এনসিপি ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। মাহমুদ আপা একটু আপনি বলেন। বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছে যে এটা দিয়ে কাজ হবে না, এটাকে আমরা হচ্ছে হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিই। এই যে এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা, কিন্তু তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব, এবং আমরা অবশ্যই দেখতে যাবো এবং আইনি ব্যবস্থা নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এই যে এত পুলিশ, শত শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারবো। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে আচ্ছা 144 ধারা চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি। এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটা ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা! এবং পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না, এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমি বলবো যে এটা সরকার এটা করাচ্ছে, অবশ্যই না হলে ওনারা তাদের অর্ডার ছাড়া এটা করবেন। এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম যদি এরিয়ায় চলে এবং কোনো বিচার যদি না পায়, এক জুলাইতে চোখ হারাইছে, আরেক জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে, এক জুলাইতে চোখ হারাইছে, আরেক জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারাইছে। এইভাবে তাকে দেশ চলতে পারে না। এইখানে সুরাহা করে তারপর আমরা যাবো। ভৈরব আবহাওয়ায় দেখেন কিভাবে তারা আটকে রাখতেছে। ফোন কাজ করা বন্ধ হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছি এনসিপির কর্মসূচি হবিগঞ্জে চলছে, সেখানে পুলিশের বাধার মুখে আটকে গেছে এনসিপি। যে কথাগুলো বলছিলাম, যে নতুন বাংলাদেশটা আমাদের আসলে স্বপ্ন ছিল, সে বাংলাদেশটা এরকম না, হাসিনার মতো বাংলাদেশ না, একটা বিপরীত বাংলাদেশ। আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে আমি স্বপ্ন হারাতে চাই না। যখন ক্রিজে অধিনায়কের দায়িত্বে আছেন তারেক রহমান, এই শব্দটা খুব আশা নিয়ে বলি যে বাংলাদেশের ক্রিজে জিয়া পরিবার থাকবে, সেই পরিবার বা সেই বাংলাদেশ অন্ধকারে হারাবে না। কিন্তু জানি না সিদ্ধান্ত রাষ্ট্রের উপর থেকে যখন আসে, সেই সিদ্ধান্তগুলো যারা মাঠে বাস্তবায়ন করেন তারা কতটুকু আন্তরিকতার সাথে করেন। আর তারেক রহমান বিরোধী দলগুলোর সাথে এরকম কোনো আচরণ আশা করবেন কিনা বা করছেন কিনা বা তার নির্দেশে হচ্ছে কিনা, এটা নিয়ে আমি ডাউট, আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানি না তার উপর থেকে যে
দায়িত্ব তার উপরে আসে, সেই নির্দেশগুলো কোত্থেকে আসে, দেশের থেকে না দেশের বাইরের থেকে? যে ছেলেগুলো হাসিনাকে তাড়িয়ে স্বাধীন করলো দেশ, সেই ছেলেগুলো স্বাধীন বাংলাদেশে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ভোট দিয়ে, তাদের আঘাতে যদি চোখ উপড়ে ফেলা হয়, তাহলে হাসিনা তাদের মধ্যে আমরা পার্থক্য খুঁজে পাবো না। খুব দুঃখের সাথে কথাটি বলতে হচ্ছে। এনসিপি একটা ছোট দল, নতুন একটা দল, তারা বিএনপি বা কারোর জন্য থ্রেট হতে পারে না। এখন আমার কথাগুলো এনসিপির পক্ষে মনে হচ্ছে, আপনাদের কাছে না। আমি যথেষ্ট এনসিপি সমালোচনা করেছি, কিন্তু যে যাত্রাটা আমি দেখতে চাই না, যে বাংলাদেশটা দেখতে চাই না, আমি সেই বাংলাদেশটা নিয়ে আপনাদের কথা বলছি। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমান যে দেশটিতে ছিলেন নাম হচ্ছে লন্ডন। তো সেই দেশটাতে আমারও থাকা হয়েছে অনেকদিন। সেই দেশে ডেমোক্রেসি বা গণতন্ত্র বা মানুষের অধিকারটা বাংলাদেশের মতো নয়। তো তিনি 18 বছর যে দেশে থেকেছেন, সেই দেশের সঙ্গে এই দেশের মিলটা তিনি তৈরি করবেন, এটা আমাদের আশা ছিল। আমরা বিশ্বাস করি যে বিরোধী দলগুলো তাদের অধিকার বাস্তবায়ন করবে, তাদের কথা বলবে। মুখের কোনো সমালোচনার জন্য কারো গায়ে হাত পড়বে, এটা তো আওয়ামী লীগের ক্যারেক্টার। এটা কেন? আর সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের বিরোধী দলগুলো সরকারকে অনেক বেশি ছাড় দিয়েছে, এখন তারা সেটার মাসুল দিচ্ছে। আমার একটা কথা মনে আছে বেগম জিয়ার, আমাকে খালেদা জিয়া একদিন তার গুলশান কার্যালয়ে ডাকলেন। তো শিমুল বিশ্বাস ভাই তখন তার সেক্রেটারি। আমি ঢুকলাম ভেতরে, একজন নেতা ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি। তো বিএনপির স্রেফ একজন নেতা, যিনি আমার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তিনি ছিলেন। আমি বেগম জিয়াকে প্রশ্ন করেছিলাম যে আপনারা হাসিনাকে এত ছাড় দিচ্ছেন, তখন কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের সময়ের ঘটনাটি বলছি। পিলখানার ঘটনার পর পুরো সেনাবাহিনী, সেনা পরিবার, তারা সবাই চেয়েছিল বেগম জি একটা সিদ্ধান্ত নেয়, কারণ সেনাবাহিনীর তখন ইচ্ছা ছিল 75-এর মতো একটা ঘটনা ঘটাবার, যেটুকু আমরা ভেতরের খবর পেয়েছিলাম। কারণ এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি ভারত এবং আওয়ামী লীগ জড়িত ছিল পিলখানা হত্যাকাণ্ডে। আমি বেগম জিয়াকে প্রশ্ন করলাম যে ম্যাডাম, যে সেনাবাহিনীর ভেতর থেকে যে তথ্যগুলো পাচ্ছি, তারা আপনাদের দিকে তাকিয়ে আছে, একটা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে আছে, আপনারা কোনো পজিটিভ মেসেজ দিলে হয়তো তারা একটা কিছু করতে পারে। তখন তিনি বলছেন যে আমরা কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের চিন্তা করি না। বেগম জিয়া খুব পজিটিভ একজন নেত্রী ছিলেন, সেজন্য বাংলাদেশের আপামর জনতা সবাই তাকে ভালোবাসেন, সব দল তাকে ভালোবাসে। ইভেন আওয়ামী লীগ তার জানাজায় এসে হাজির হয়েছে, আওয়ামী লীগের অনেক লোক, যাদের মধ্যে শিক্ষা, ভব্যতা, সভ্যতা বা যারা একটু বিবেকবান। আওয়ামী লীগ মানে সব গরু না, কিছু ভালো আছে, সব দলই থাকে এরকম। তো বেগম জিয়া বললেন যে আমরা এরপরে আরেকটি ঘটনা বলি। তিনি বললেন যে আমরা মানুষকে ডাকছি, মানুষ রাস্তা সম্পৃক্ত হচ্ছে না, শুধু দলীয় নেতাকর্মী দিয়ে সরকার পতন করা যায় না, মানুষকে লাগে। তো আপনারা কি পথ নিচ্ছেন ম্যাডাম? তখন বললেন হাসিনা কি জিনিস আগে মানুষ বুঝুক। বেগম জিয়ার এই কথাটি আমার মনে আছে। এবং একটা সময় মানুষ তাকিয়ে থাকতো, বিএনপি কোনো বড় কর্মসূচি দেয় না কেন, হাসিনার পতন হয় না কেন, কারণ হাসিনার জুলুম এই লেভেলে চলে গেছে। কিন্তু বিএনপি যখন মানুষকে ডেকে ডেকে নিজেরাই মাঠ থেকে পালিয়ে গেছে, যখন বিএনপি নেতারা জুতো রেখে মাঠ পুলিশের বাঁশি শুনে বা পুলিশের একটা ফাঁকা গুলি বা একটা টিয়ার সেল দেখে উঠে পড়ে পালাইছে, বিএনপি নেতারা মঞ্চ ছেড়ে পালাইছে, তখন জনগণ বুঝে গেছে এই বিএনপি বা এই জামাতকে দিয়ে হাসিনার পতন হবে না। আর হাসিনা যখন তার শক্ত ক্ষমতা স্থায়ী করে ফেলছে দেশে, আর বিএনপি নাড়া দিয়ে হাসিনার কিছু করতে পারেনি। তো বিরোধী দলগুলোর ভূমিকা হওয়া উচিত এরকম, যেমন যেটা বলে যে আমরা বিরোধিতার স্বার্থে বিরোধিতা করব না, এই সরকারের ভালো কাজগুলোকে সহযোগিতা করব, সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেব। কথাটি যথেষ্ট ভালো লাগলেও বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, এদের তো 54 বছর একটা কালচার তৈরি হয়ে গেছে। সেই কালচার থেকে আপনি তাদেরকে বের করবেন কি করে? এখনো বিএনপি যারা মন্ত্রী, এমপি হয়েছেন, অধিকাংশ আগের সেই লোকেরাই, যারা আগে বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত আছেন, মানি লন্ডারিং এ অভিযোগ আছেন, বা যারা বিভিন্ন সময় তাদের কি বলবো ঋণ খেলাপির অভিযোগ আছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, তারাই কিন্তু হয়েছেন। বিএনপির নতুন মুখগুলো আসে না, এখনো তারা কলকাঠি নাড়ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সেখানে বসে আছেন বৃষ্টির মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ, হাসনাত আবদুল্লাহ সহ সবাই সেখানে আছেন। পুলিশ তাদেরকে কোনোভাবেই যেতে দিচ্ছে না। আবারও সেই হাসিনার আমলের পুলিশের স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে ক্ষমতায়
সেই রাবণ হবে, সেই সবকিছুর মালিক হবে, দেশটাই তার হবে, প্রশাসন যন্ত্র সব তার কথা মতো চলবে। সংসদীয় কমিটি যিনি আমাদের পার্লামেন্টের যিনি কি বলে নাহিদ ইসলাম কি বলে এটাকে তাকে দুঃখিত দর্শক শব্দটা মনে পড়ছে না। তো সেই নাহিদ ইসলাম সেখানে পুলিশের বাধার মুখে আছে, তাকেও নাজেহাল করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আসলে ভালো কিছু আর আশা করতে পারছি না। আমরা চাই যে বাংলাদেশটা আগামী দিন দেখবো সেটা হাসিনার মতো হবে না। এখানে সব দলের রাজনৈতিক কর্মসূচির অধিকার থাকবে। কেউ কাউকে নিয়ে সমালোচনা করলে তার চোখ উপড়ে ফেলতে হবে, তাকে মারধর করতে হবে, এটা হাসিনার কালচার। এই কালচারটা আমরা দেখতে চাই না। যারা খুশি হচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব, অমুক হাসনাত, অমুক সার্জিস তমুক বলছেন, এই বেয়াদব গুলো কিন্তু হাসিনাকে সরাইছে। এরা বেয়াদব বলে হাসিনাকে সরাইতে পারছে। এরা নুরুল রাশেদের মতো বিক্রি হয়ে যায়নি। নুরুল রাশেদ যখন কোটা আন্দোলন শুরু করেছিল, পর্দার অন্তরালের খবর অনেকে জানেন না, আমরা তখন সরাসরি ছিলাম, প্রতিদিন তাদের সাথে আমাদের কথা হতো। এরা নেপথ্যে মোটা অঙ্কের টাকায় বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের এই বাচ্চা কাচ্চা, শিশু বাচ্চা, যাদেরকে আমরা আন্ডা বাচ্চা বলি, এদেরকে কিনতে পারেনি। আর তাই দেশ আলো মানে নতুন সকাল এসছে। এদেরকে তো হালকা করে নেওয়ার সুযোগ নেই। যারা হাসিনার মৃত্যুকূপ থেকে ফিরে এসছে, হাসিনার মানে কি বলবো ফাঁসির কাজটা থেকে ফিরে এসছে, তাদেরকে কেউ যদি ভয় দেখান মনে হয় ভুল হবে। তাদেরকে একটু মানে ভারতের মতো নরেন্দ্র মোদীর ককরোচদের সাথে যেভাবে প্রথম ব্যাটিং করতে গেছে, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন ভুল হয়েছে, যার কারণে নরেন্দ্র মোদীকে মাথা নত করে তার শিক্ষামন্ত্রীকে সরাতে হয়েছে। আমার মনে হয় যে আগামী দিন একটা সুন্দর বাংলাদেশের জন্য বিএনপিকে অনেক বড় দায়িত্ব নিতে হবে। তারা বড় ভাইয়ের দায়িত্ব অনেক বেশি থাকে ছোট ভাইদের চেয়েও বেশি। একটা ধরেন বাংলাদেশ একটা পরিবার, হাসিনা নাই, ফ্যাসিস্ট স্বৈরাচার নাই। এখন আমরা কারা আছি যারা এই নতুন বাংলাদেশটা বিনির্মাণ করব, যারা সম্মিলিতভাবে হাসিনাকে তাড়াবার আন্দোলন করেছে গত 18-20 বছর ধরে। 20 দলীয় জোট এখন ক্ষমতায় আছে। তো সেই 20 দলীয় জোটের মধ্যে এনসিপি নতুন একটি দল। এমন একটা বাংলাদেশ চাই, এই প্রথম যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে দেশটার অধিনায়ক হলেন তারেক রহমান, এবং তিনি চাইলে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে একটা নতুন বাংলাদেশকে রান করতে পারেন, যেটা হাসিনার আমলে হতো না, হাসিনার সময় হতো না। এই প্রত্যাশাটা আমরা এখনো করি যে তারেক রহমান সেই দায়িত্বটা আবার নেবেন, বুঝে নেবেন, এবং সেইভাবে তিনি দেশটাকে চালাবেন, যেভাবে চালালে আমরা বলতে পারি যে হাসিনা এই দেশে আর আসতে পারবে না। যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয়, প্রত্যেকেই বলবে আগের আমলই তো ভালো ছিল। বলা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। বাংলাদেশের কোন একটি সেক্টরে, কোন একটি ক্ষেত্রে আমরা খুব বেশি পরিবর্তন দেখছি না। দেখেন সারা বাংলাদেশের চেহারা, ছাত্রলীগের জায়গায় ছাত্রদল বসে গেছে, যুবদলের জায়গায় যুবলীগের জায়গায় যুবদল বসে গেছে। নিজেদের ক্লাসই তো হাজার হাজার মানুষ প্রাণ দিচ্ছে। এটা দেখতে চাই না। 2026-এ এসে আমরা একটা কথাই বলি, হাসিনার শাসন ব্যবস্থা দেখতে চাই না। আর তাই আমরা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছি এবং সুশাসন দেখতে চাই। দর্শক, বিদায় নিতে চাই। লম্বা সময় আপনাদের লাইভে সংযুক্ত রেখেছি। পরবর্তী কি ঘটেছে আমরা আরেকটি লাইভের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব।